আমরা আজকে ক্লাস 12-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেকশন 1 এটা ম্যাথগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। এখানটায় সবার প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে 1 নম্বর কোশ্চেন, যদি এ একটা সেট 2 3 4 5, ঠিক আছে, এ সেটটা কি আমি এখানটায় লিখে নিই আগে। এ সেটটা হচ্ছে 2 3 4 5, এটা এ সেট। বি সেটটা হচ্ছে 7 8 9 15, বি সেটটা হচ্ছে 7 8 9 15, এটা বি সেট। আর এ সেট থেকে বি সেটে একটা সম্বন্ধ আর এমনভাবে সংজ্ঞাত যে এ সেট থেকে বি সেটে কোনো সম্বন্ধ আর, তাহলে আর সম্বন্ধটা কেমন? এ সেট থেকে বি সেট, তাই তো? তাহলে এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ আর, এ সেট থেকে বি সেটে একটি সম্বন্ধ আর এমনভাবে সংজ্ঞাত যে, তাহলে কিভাবে সংজ্ঞাত? তাহলে এ সেট থেকে বি সেটে আর নিম্নরূপে সংজ্ঞাত, নিম্নরূপে সংজ্ঞাত। কিভাবে সংজ্ঞাত? যে এক্স কমা ওয়াই, এই যে এক্স কমা ওয়াই ব্র্যাকেটের মধ্যে এইভাবে লেখাকে বলা হয় ক্রমিক জোড়, ঠিক আছে? এক্স কমা ওয়াই এইভাবে লেখাকে বলা হয় ক্রমিক জোড়, এক্স কমা ওয়াই এইভাবে লেখাকে বলা হয় ক্রমিক জোড়। তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু আর, কিভাবে বিলংস টু আর? কিভাবে? ইমপ্লাইজ দ্যাট এক্স ও ওয়াই পরস্পর, এক্স ও ওয়াই পরস্পর মৌলিক, ঠিক আছে? এক্স ও ওয়াই পরস্পর মৌলিক। দেখো এবার এখানটায় যেটা জানতে হবে সেটা হচ্ছে এ সেট থেকে বি সেট, এ সেট থেকে বি সেট, মানে আগে বলেছি এ সেটের কথা, পরে বলেছে বি সেটের কথা, আগে বলেছে এ সেটের কথা, পরে বলেছে বি সেটের কথা। আর এখানে বলেছে এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, আগে আছে এক্স পরে আছে ওয়াই। তার মানে এই যে এক্স পদটা, এই যে এক্স পদটা ওকে আমার নিতে হবে এ সেট থেকে, একে আমার নিতে হবে এ সেট থেকে, আর ওয়াই পদটা এটাকে আমার নিতে হবে বি সেট থেকে, ঠিক আছে? বি সেট থেকে। এবার কিভাবে নেব, কিভাবে নেব সেটা হচ্ছে এক্স ও ওয়াই পরস্পর মৌলিক হিসাবে, এক্স ও ওয়াই পরস্পর মৌলিক হিসাবে তোমাকে পছন্দ করতে হবে, পরস্পর মৌলিক হিসাবে, পরস্পর মৌলিক হিসাবে মানে অর্থাৎ পরস্পর মৌলিক বলতে অর্থাৎ এক্স ও ওয়াই এর, এক্স ও ওয়াই এর গসাগু হবে, পরস্পর মৌলিক বলতে এক্স ও ওয়াই এর গসাগু হবে 1, এক্স ও ওয়াই এর গসাগু হবে 1, পরস্পর মৌলিক, ঠিক আছে? এবার দেখো আমি কিভাবে পছন্দ করি। তাহলে এক্স কে কিন্তু নিতে হবে এ সেট থেকে, তাহলে দেখো এ সেট থেকে যদি আমি 2 ভাবি, এ সেট থেকে যদি আমি 2 বলি, এবার 2 এর সাথে আমি 7 কে বেছে নিতে পারি, ঠিক আছে? মনে করো এ সেট থেকে, মনে করো এ সেট থেকে আমি এক্স ইকুয়াল টু 2 বললাম, হ্যাঁ, এ সেট থেকে এক্স ইকুয়াল টু ধরো আমি 2 বললাম। এবার এটা কিন্তু এ সেট থেকে বললাম, হ্যাঁ, এটা কিন্তু এ সেট থেকে বললাম যে এক্স কিন্তু এ সেটে আছে, এক্স বিলংস টু এ সেট। এবার আমি বি সেট থেকে, বি সেট থেকে এই 2 এর রেসপেক্টে কাদের নিতে পারি? বি সেটে কি কি আছে? 7 8 9 15, 7 8 9 15। এইবার দেখো এখান থেকে এই 2 এর সাথে আমি কাকে কাকে নিতে পারি আমাকে আগে সবার প্রথম সেটা দেখতে হবে, কারণ ওয়াই কে আমার বি সেট থেকে ভাবতে হবে, ওয়াই বিলংস টু বি, ওয়াই কে আমার বি সেট থেকে ভাবতে হবে। তাহলে এবার দেখো কিভাবে নিতে হবে, এক্স ও ওয়াই এর গসাগু যেন 1 হয়, এক্স ও ওয়াই এর গসাগু যেন আবার 1 হয়, ঠিক আছে? তাহলে 2 এর সাথে আমি 7 কে নিতে পারি, কারণ 2 আর 7 এর গসাগু 1। কিন্তু 2 এর সাথে কিন্তু আমি 8 কে নিতে পারবো না, কারণ 2 আর 8 এর গসাগু 2, কিন্তু আমার পরস্পর মৌলিক বলতে তো গসাগু 1 হতে হবে, তাহলে আমি 8 কে কিন্তু নিতে পারবো না। 2 এর সাথে 9 কে নিতে পারি, কারণ 2 আর 9 এর গসাগু 1। আবার 2 এর সাথে আমি 15 কেও নিতে পারি, কারণ 2 আর 15 এর গসাগু কিন্তু 1।
ঠিক আছে, তাহলে 2 এর সাথে কে কে আসতে পারে, 7 আসতে পারে, 9 আসতে পারে, 15 আসতে পারে। একই রকম ভাবে এইবার এ সেটের পরবর্তী পদ 3 আছে, এ সেটের পরবর্তী পদ 3 আছে, তাহলে আমি এক্স কে 3 ভাবি। হ্যাঁ, এক্স কে এইবার আমি 3 ভাবি, কারণ এক্স বিলংস টু এ সেট থেকে নিতে হবে আমার। আর বি সেটটা আবার লিখি 7, 8, 9, 15, 7, 8, 9, 15। আর ওয়াই পদটা কিন্তু বি সেট থেকে আসবে। হ্যাঁ, ওয়াই পদটা কিন্তু বি সেট থেকে আসবে, ওয়াই বিলংস টু বি। এইবার দেখো 3 এর সাথে তুমি 7 কে নিতে পারো, কারণ 3 আর 7 এর গসাগু 1, 3 আর 7 এর গসাগু 1। 3 এর সাথে তুমি 8 কেও নিতে পারো, 3 এর সাথে তুমি 8 কেও নিতে পারো, কারণ 3 আর 8 এর গসাগুও 1। কিন্তু 3 এর সাথে কিন্তু তুমি 9 কে নিতে পারবে না, কারণ 3 আর 9 এর গসাগু 3। আবার 3 এর সাথে তুমি 15 কেও নিতে পারবে না, কারণ 3 আর 15 এর গসাগুও কিন্তু 3। অথচ পরস্পর মৌলিকে তোমাকে তো গসাগু 1 বানাতে হবে। ঠিক আছে, পরস্পর মৌলিকে তোমাকে গসাগু 1 বানাতে হবে। তাহলে 3 এর সাথে কে কে যেতে পারে, 7 যেতে পারে, 8 যেতে পারে। এ সেটের পরবর্তী পদ কি আছে, 4। এ সেটের পরবর্তী পদ কি আছে, 4। তাহলে এবার আমি এক্স ইকুয়াল টু 4 ভাববো, এক্স ইকুয়াল টু 4 ভাববো, কারণ 4 এ সেটে আছে, আর এক্স তো এ সেট থেকেই নিতে হবে আমাকে। বি সেটটাকে আমি আরেকবার লিখছি, কি আছে বি সেট, 7, 8, 9, 15, 7, 8, 9, 15, কারণ ওয়াইটা কিন্তু বি সেট থেকে আসবে। হ্যাঁ, এইবার তুমি 4 এর সাথে 7 কে নিতে পারো, কারণ 4 আর 7 এর গসাগু 1, 4 এর সাথে গসাগু 1। কিন্তু 4 এর সাথে কিন্তু তুমি 8 কে নিতে পারবে না, কারণ 4 আর 8 এর গসাগু কিন্তু 4, 4 আর 8 এর গসাগু কিন্তু 4। অথচ পরস্পর মৌলিকে তোমাকে গসাগু 1 বানাতে হবে। তাহলে তুমি 4 এর সাথে এবার 9 কেও নিতে পারো, 4 এর সাথে 9 কেও নিতে পারো, কারণ 4 আর 9 এর গসাগু 1। 4 এর সাথে 9 কে নিতে পারো, 4 আর 9 এর গসাগু 1। আবার 4 এর সাথে কিন্তু তুমি 15 কেও নিতে পারো, কারণ 4 আর 15 এর গসাগুও কিন্তু 1। ঠিক আছে, নেক্সট এ সেটের পদ কি আছে, 5। এ সেটের পদ আছে 5, তাই না? এ সেটের পদ আছে কে পরে, 5, তাই না? তাহলে আমি এ সেট থেকে 5 নেব, এক্স ইকুয়াল টু 5, কারণ এক্স কিন্তু এ সেট থেকেই তোমাকে নিতে হবে, এক্স কিন্তু এ সেট থেকেই তোমাকে নিতে হবে। বি সেটটাকে আমি আরেকবার লিখে নিচ্ছি, তাহলে বি সেটটাকে আমি আরেকবার লিখে নিলে এটা কি আসছে দেখো, বি সেট সমান সমান, বি সেট সমান সমান কি ছিল দেখো আমার কাছে, 7, 8, 9, 15, তাই না? কারণ ওয়াই কে কিন্তু তোমার বি সেট থেকেই ভাবতে হবে, ওয়াই কে তোমার বি সেট থেকেই ভাবতে হবে। এবার তুমি 5 এর সাথে 7 ভাবতে পারো, কারণ 5 আর 7 এর গসাগু 1। 5 এর সাথে তুমি 8 ভাবতে পারো, কারণ 5 আর 8 এর গসাগু 1। আবার 5 এর সাথে তুমি 9 ভাবতে পারো, কারণ 5 আর 9 এর গসাগু 1। কিন্তু 5 এর সাথে তুমি 15 ভাবতে পারবে না, কারণ 5 আর 15 এর গসাগু কিন্তু 5। অথচ পরস্পর মৌলিকে তোমার গসাগু 1 হতে হবে, গসাগু 1 হতে হবে। তাহলে এইবার যে আমি কানেকশন গুলো করলাম, এই যে এখানে যতগুলো কানেকশন হচ্ছে, 2 এর সাথে 7, 2 এর সাথে 9, 2 এর সাথে 9, আবার 2 এর সাথে 15, 3 এর সাথে 7, 3 এর সাথে 8, 4 এর সাথে 7, 4 এর সাথে 9, 4 এর সাথে 15, 5 এর সাথে 7, 5 এর সাথে 8, 5 এর সাথে 9। এই সমস্ত গুলোকে আমি এবার ক্রমিক জোড় আকারে লিখবো। ক্রমিক জোড় বলতে এক্স কমা ওয়াই আকারে, মানে এক্স এর ভ্যালু যদি 2 হয়, ওয়াই এর ভ্যালু 7, আবার এক্স এর ভ্যালু 2 হলে ওয়াই এর ভ্যালু 9, আবার এক্স এর ভ্যালু 2 হলে ওয়াই এর ভ্যালু 15। ঠিক আছে, একই রকম ভাবে এক্স এর ভ্যালু 3 হলে ওয়াই এর ভ্যালু 7, এক্স এর ভ্যালু 3 হলে ওয়াই এর ভ্যালু 8। একই রকম ভাবে এক্স এর ভ্যালু 4 হলে ওয়াই এর ভ্যালু 7, এক্স এর ভ্যালু 4 হলে ওয়াই এর ভ্যালু 9, এক্স এর ভ্যালু 4 হলে ওয়াই এর ভ্যালু 15। একই রকম ভাবে এক্স এর ভ্যালু 5 হলে ওয়াই এর ভ্যালু 7, এক্স এর ভ্যালু 5 হলে ওয়াই এর ভ্যালু 8, এক্স এর ভ্যালু 5 হলে ওয়াই এর ভ্যালু 9। এইবার আমি এই সমস্ত গুলোকে ক্রমিক জোড় আকারে লিখলে আর যে সম্বন্ধটা সেটা কি তৈরি হচ্ছে দেখা যায়। তাহলে দেখো এই যে এইমাত্র যেটা বললাম, আর এর ভ্যালু 2,7, 2,9, 2,15, 3,7, 3,8, মানে ওখানে আমি অ্যারো দিয়ে যে কানেকশনগুলো করেছিলাম সেগুলো এখানে এক্স আর ওয়াই কমা কমা দিয়ে লিখেছি। 4,7, 4,9, 4,15, 5,7, 5,8, 5,9। এইবার তোমাকে কোশ্চেনে কি বলেছিল, এটা হচ্ছে আমি আর সম্বন্ধটা নির্ণয় করলাম, এটা আমি আর সম্বন্ধটা নির্ণয় করলাম। তোমাকে বলেছে এবার কোশ্চেনে আর এর ক্ষেত্র বা ডোমেইন, ক্ষেত্র বা অঞ্চল বা ডোমেইন, ঠিক আছে, আর এর ক্ষেত্র
বা অঞ্চল একই জিনিস, ক্ষেত্রও যা অঞ্চলও তাই। তাহলে আর এর ক্ষেত্র মানে হচ্ছে কোনো একটা সম্বন্ধের ক্রমিক জোড়ের প্রথম পদগুলো নিয়ে তৈরি সেট। কোনো একটা সম্বন্ধের ক্রমিক জোড়ের প্রথম পদগুলো নিয়ে তৈরি সেট, প্রথম পদগুলো, ঠিক আছে। তাহলে প্রথম পদে কে কে আছে দেখো তো, প্রথম পদগুলোতে আমি আন্ডারলাইন করছি, হ্যাঁ, প্রত্যেকটা ক্রমিক জোড়ের প্রথম পদগুলোতে আমি আন্ডারলাইন করছি, প্রত্যেকটা ক্রমিক জোড়ের প্রথম পদগুলোতে আমি আন্ডারলাইন করলাম, হ্যাঁ, প্রত্যেকটা ক্রমিক জোড়ের প্রথম পদগুলোতে আমি আন্ডারলাইন করলাম। তাহলে এবার দেখো এই যে প্রথম পদে 2 2 2 মানে 2 3বার আছে, প্রথম পদে 2 2 2 2 কিন্তু 3বার আছে, কিন্তু আমি সেট লেখার সময় 3বার লিখতে পারবো না, সেট লেখার সময় 3বার আমি লিখতে পারবো না, আমি একবারই লিখবো। কারণ আমরা ক্লাস 11-এ জেনেছিলাম সেটের যে ধর্ম, প্রত্যেকটি পদ পরস্পর ভিন্ন, প্রত্যেকটি পদ পরস্পর ভিন্ন। এবার এখানে ক্রমিক জোড়ে 3টে 2 আছে বলে আমি যে 3বার 2 লিখবো, তাহলে তো পদগুলো আর ভিন্ন ভিন্ন হবে না, তিনখানাই তো 2ই হয়ে যাবে, তাই না, তিনখানাই তো 2ই হয়ে যাবে, সেই কারণের জন্য আমি 2কে একবারই লিখবো। তারপর দেখো ক্রমিক জোড়ে প্রথম পদে 2 বার 3 আছে, ক্রমিক জোড়ের প্রথম পদে 2 বার 3 আছে, আমি কিন্তু 2বার লিখবো না, আমি একবারই লিখবো। ক্রমিক জোড়ের প্রথম পদে 2 বার 4 আছে, সরি 3 বার 4 আছে, আমি কিন্তু 3বার লিখবো না, আমি একবারই লিখবো। ক্রমিক জোড়ের প্রথম পদে 3 বার 5 আছে, আমি কিন্তু 3বার লিখবো না, আমি একবারই লিখবো। কারণ সেটের প্রত্যেকটি পদ পরস্পর ভিন্ন হতে হয়, সেটের প্রত্যেকটি পদ পরস্পর ভিন্ন হতে হয়। তাহলে আর এর ক্ষেত্র আমি পেয়ে গেলাম। এইবার যেটা করব সেটা হচ্ছে আর এর পাল্লা বা রেঞ্জ, আর এর পাল্লা বা প্রসার বা রেঞ্জ, পাল্লা বা প্রসারও বলা হয় এটাকে, তোমাদের কোশ্চেনে যেটা বলা আছে প্রসার, সেটা হচ্ছে কি, প্রত্যেকটা ক্রমিক জোড়ে দ্বিতীয় পদগুলো নিয়ে তৈরি সেট, প্রত্যেকটা ক্রমিক জোড়ের দ্বিতীয় পদগুলো নিয়ে তৈরি সেট, প্রত্যেকটা ক্রমিক জোড়ের দ্বিতীয় পদগুলোকে আমি এই যে রেড মার্কিং করছি, দ্বিতীয় পদগুলোকে আমি এখানে রেড মার্কিং করছি। এবার দ্বিতীয় পদে দেখো তুমি এখানটা একটা 7 আছে, এখানটা একটা 7 আছে, এখানটা একটা 7 আছে, এখানটা একটা 7 আছে, মানে মোট 4টে 7 দেখতে পাচ্ছ তুমি। কিন্তু আমি লেখার সময় কি বললাম, প্রত্যেকটি পদ পরস্পর ভিন্ন, মানে একটাই 7 লিখবো। তারপর দেখো এই ক্রমিক জোড়ে একটা 9, এই ক্রমিক জোড়ে একটা 9, এই ক্রমিক জোড়ে একটা 9, মোট 3টে 9 দেখতে পাচ্ছ, অথচ আমি কিন্তু একটাই লিখবো, কারণ আমি সেট লিখছি, আর সেটের প্রত্যেকটি পদ পরস্পরের ভিন্ন। তারপর দেখো 8, এই যে ক্রমিক জোড়ের মধ্যে এখানে একটা 8 দেখতে পাচ্ছ, এখানে একটা 8 দেখতে পাচ্ছ, মানে দুটো 8 আছে কিন্তু, অথচ আমি লিখবো একটাই। তারপর দেখো 15, এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা দেখতে পাচ্ছ, মানে দুটো 15 দেখতে পাচ্ছ, অথচ আমি কিন্তু লিখবো একটাই, প্রত্যেকটি পদ পরস্পর ভিন্ন, ঠিক আছে। এটাই তোমাকে বলেছিল যে আর এর ক্রমিক জোড় আকারে আর কে নির্ণয় করতে, সম্বন্ধকে নির্ণয় করতে করে দিলাম। তারপর আর এর ক্ষেত্র বলতে, আর এর প্রসার বা পাল্লা বলতে, সেটাও বলে দিলাম। এরপর আমরা পরে 2 এর অঙ্কটা দেখি। বলেছে যদি স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n, n কি, স্বাভাবিক সংখ্যার সেট, n কাকে ডিনোট করছে, স্বাভাবিক সংখ্যার সেট, ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট, সেট অফ ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। দ্যাট মিনস n equal to 1 2 3 4 5 6 and so on, এটা চলতেই থাকছে, তাই না, এটা চলতেই থাকছে। তাহলে দেখো স্বাভাবিক সংখ্যার শুরুটা কিন্তু 1 থেকে হয়, স্বাভাবিক সংখ্যার শুরুটা কিন্তু 1 থেকে হয়, ঠিক আছে। এইবার এই যে সম্বন্ধ আর, এটা কিভাবে ডিনোট করা আছে, x, y ক্রমিক জোড়, এইমাত্র বললাম আগের অঙ্কে x, y আকারে লেখাকে ক্রমিক জোড় বলা হয়। x, y belongs to R implies that 2x plus y equal to 10, 2x plus y equal to 10, তাই না। এইবার দেখো 2x কে যদি তুমি ওই পাশে পাঠিয়ে দাও, 2x ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, -2x, 2x এর পাশে গিয়ে -2x হয়ে যাবে। এই পেলাম আমি রিলেশন, ঠিক আছে।
এইবার দেখো এক্স ওয়াই দুজনেই স্বাভাবিক সংখ্যার বলেই দিয়েছে এখানটায়, এক্স কমা ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার, এক্স ওয়াই দুজনেই স্বাভাবিক সংখ্যা। তাহলে এইবার এই যে স্বাভাবিক সংখ্যাগুলো আমি এখানে লিখে রেখেছি পরপর 1 2 3 4 5 6 অ্যান্ড সো অন, এখান থেকেই আমাকে ভ্যালু ধরতে হবে এক্স আর ওয়াই এর। তো আমি যদি প্রথমে এক্স এর ভ্যালু 1 ভাবি, যদি আমি এক্স এর ভ্যালু 1 ভাবি, তার রেসপেক্টে ওয়াই এর ভ্যালু কি হচ্ছে, ওয়াই ইকুয়াল টু 10 মাইনাস 2, এই যে এক্স এর ভ্যালু 1, এই যে এক্স এর ভ্যালু 1 ভেবেছিলাম, 10 মাইনাস 2 এক্স এর ভ্যালু 1 ভেবেছিলাম, তাহলে কত আসছে, ওয়াই ইকুয়াল টু 8। ঠিক আছে, নেক্সট যদি আমরা এক্স এর ভ্যালু 2 বলে মনে করি, তাহলে ওয়াই এর ভ্যালু কি আসছে, ওয়াই এর ভ্যালু কি আসছে 10 মাইনাস 2, এই যে এক্স এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু 2, তাহলে এটা কত হয়ে যাচ্ছে দেখো তো, ওয়াই ইকুয়াল টু 6, ওয়াই ইকুয়াল টু 6। নেক্সট যদি আমরা এক্স এর ভ্যালু 3 ভাবি, এই যে এখানে 1 2 3 এরকম করে পরপর ভাবতে হবে, 1 2 3 এরকম করে পরপর ভাবতে হবে। এক্স এর ভ্যালু যদি আমরা 3 ভাবি, তাহলে ওয়াই এর ভ্যালু কি আসছে দেখো, ওয়াই এর ভ্যালু কি আসছে দেখো এখানে, ওয়াই ইকুয়াল টু 10 মাইনাস 2, এই যে এক্স এর ভ্যালু 3, 10 মাইনাস 2, এই যে এক্স এর ভ্যালু 3, তাহলে এটা করলে কি চলে আসছে, ওয়াই ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 4। এইবার এক্স এর ভ্যালু যদি আমরা, এক্স এর ভ্যালু যদি আমরা 4 ভাবি, তাহলে ওয়াই এর ভ্যালু কি চলে আসছে, 10 মাইনাস 2, এক্স এর ভ্যালু 4, 10 মাইনাস 2 এক্স এর ভ্যালু 4, দ্যাট মিন্স ওয়াই এর ভ্যালু, দ্যাট মিন্স ওয়াই এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 2। এইবার দেখো এক্স এর ভ্যালু যদি আমরা 5 ভাবি, এক্স এর ভ্যালু যদি আমরা 5 ভাবি, ওয়াই ইকুয়াল টু কি হয়ে যাবে, 10 মাইনাস 2, এক্স এর ভ্যালু 5, 10 মাইনাস 2 এক্স এর ভ্যালু 5 করলে কি চলে আসছে, ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0। কিন্তু আমি এইমাত্র বলেছিলাম তোমাদের যে ন্যাচারাল নাম্বারের শুরুটা কিন্তু 1 থেকে হবে, ন্যাচারাল নাম্বারের শুরুটা কিন্তু 1 থেকে হবে, তার মানে এই যে 0, এইটা কিন্তু ন্যাচারাল নাম্বার নয়, এটা কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। তার মানে আমার দেখো কন্ডিশন ব্রেক হয়ে গেল, আমাকে বলেছিল এক্স ওয়াই দুজনকেই ন্যাচারাল নাম্বার হতে হবে, তাহলে এক্স ন্যাচারাল নাম্বার হলো, 5 অবশ্যই ন্যাচারাল নাম্বার, এই যে এখানটায় আমি এক্স কে 5 ধরেছি, এক্স কে 5 ধরেছি, এটা কিন্তু অবশ্যই বিলংস টু এন, এটা কিন্তু অবশ্যই বিলংস টু এন, এটা কিন্তু অবশ্যই বিলংস টু এন, 5 কিন্তু ন্যাচারাল নাম্বার, বাট ওয়াই তো ন্যাচারাল নাম্বার হচ্ছে না, 5 এর ভ্যালুটা যখন আমরা পুট করছি, ওয়াই তো ন্যাচারাল নাম্বার হচ্ছে না, তাই না, ওয়াই তো ন্যাচারাল নাম্বার হচ্ছে না, 0 তো ন্যাচারাল নাম্বার না, তার মানে আমার কন্ডিশন ব্রেক হয়ে গেছে। আমি আরো একটা এখানে করে দেখাচ্ছি, আমি আরো একটা করে দেখাচ্ছি, কারণ এরপরে দেখো আমরা যতই নেব না কেন আমাদের কিন্তু কন্ডিশন ব্রেক হয়ে যাবে, আমরা এখানে এরপর যতই নিতে থাকবো না কেন আমাদের কন্ডিশন এবার ব্রেক হতে থাকবে, ঠিক আছে, আমাদের কন্ডিশন এবার ব্রেক হতে থাকবে। যেমন ধরো আমি এমনি একটা করে দেখাচ্ছি তাও এক্সাম্পলের জন্য, এক্স ইকুয়াল টু 5 ভেবেছিলাম, এবার এক্স ইকুয়াল টু 6 ভাবলাম, 5 এর পরে এক্স ইকুয়াল টু 6 ভাবলাম, অবশ্যই বিলংস টু এন, অবশ্যই বিলংস টু এন। তাহলে ওয়াই মানে আমাদের কি ছিল দেখো তো, 10 মাইনাস 2x, তাহলে 10 মাইনাস 2 এক্স এর ভ্যালু 6, 10 মাইনাস 2 এক্স এর ভ্যালু 6, তার মানে ওয়াই এর ভ্যালু কত আসছে তোমার কাছে, ওয়াই এর ভ্যালু কত আসছে তোমার কাছে, -2, ওয়াই এর ভ্যালু কত আসছে তোমার কাছে, -2, কিন্তু নেগেটিভ নাম্বার, নেগেটিভ, তাই না, ডাজ নট বিলংস টু এন, মানে এবার আমি যতই করবো না কেন আমাদের কন্ডিশন আর হোল্ড করবে না, কন্ডিশন ব্রেক হয়ে যাবে, কন্ডিশন ব্রেক হয়ে যাবে। তার মানে আমরা অ্যান্সারের সময় কতটুকুকে ভেবে নেব, এই যে আমি মার্কিং করলাম এইটুকুকে ভেবে নেব, x1 হলে y8, x2 হলে y6, x3 হলে y4, x4 হলে y2। এবার এটাকেই আমরা ক্রমিক জোড় আকারে লিখে দেব, এটাকেই আমরা ক্রমিক জোড় আকারে লিখে দেব। তাহলে সুতরাং এই যে আর সম্বন্ধটা তোমাকে লিখতে দিয়েছে, সেই আর সম্বন্ধটাকে কি লিখবো আমি, 1,8, 1,8, 2,6, 3,4, 4,2, 4,2 হয়ে গেল, এটাই তোমার কাছে জানতে চেয়েছিল। নেক্সট আমরা রোমান 2 এর ম্যাথটা দেখবো, 2 এরই, যদি এ একটা সেট 1, 2, 3,
এ সেটের পদগুলো 1 2 3 হয়, তবে এ সেটের উপর সসম সম্বন্ধটি নির্ণয় করো। মানেটা কি দেখো, মনে করো সসম সম্বন্ধ কি সেটা আগে আমি বলে নিই, তারপর আমি অঙ্কটায় আসছি। মনে করো একটা সেট আছে, প্রদত্ত একটা সেট আছে, তোমার কাছে এ একটা প্রদত্ত সেট, যেই সেটের একটা প্রদত্ত সেট, যেই সেটের একটা পদ হচ্ছে স্মল এ। তাহলে স্মল এ বিলংস টু এই যে সেটটা তোমার কাছে দেওয়া আছে, স্মল এ বিলংস টু এই যে সেটটা তোমার কাছে দেওয়া আছে, আমি ধরে নিলাম, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে এই এ সেটের উপর একটি সম্বন্ধ, এ সেটের উপর একটি সম্বন্ধ আর, এ সেটের উপর একটি সম্বন্ধ আর সসম হবে যদি এই যে এ পদটা আমি ধরেছিলাম না, এ কমা এ ক্রমিক জোটটা আর এ থাকে। ঠিক আছে, এই যে এ সেটের একটা পদ ধরেছিলাম স্মল এ, সেই স্মল এ কমা স্মল এ ক্রমিক জোটটা যদি আর এ থাকে, তাহলেই সেটা হয়ে যাবে সসম সম্বন্ধ। ঠিক আছে, সসম সম্বন্ধ, সেটাই হয়ে যাবে তাহলে সসম সম্বন্ধ। তাহলে দেখো এই যে এ সেটটা তোমার কাছে দেওয়া আছে, 1, 2, 3। তাহলে এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ, আর সসম হবে, যদি তাহলে সসম কি বলেছি দেখো, এখানটায় সসম লেখার জন্য তোমরা কি করবে, এ সেটটাকে দুইবার পরপর লিখে নেবে, ঠিক আছে, এটাও এ সেট, হ্যাঁ, এ সেটে কে ছিল 1 2 3, এ সেটে কে ছিল 1 2 3, ঠিক আছে। এইবার এদেরকে সোজাসুজি জুড়ে দাও, তাহলে 1 এর সোজাসুজি 1, 2 এর সোজাসুজি 2, 3 এর সোজাসুজি 3। এই যে এখানটায় বলেছিলাম যে এ বিলংস টু সেট এ হলে এ কমা এ, তাহলে এই যে দেখো দুইবার আমি 1 এ লিখেছি, তাহলে 1, 1, 2, 2, 3, 3, 1, 1, 2, 2, 3, 3 আর ইকুয়াল টু এত। ঠিক আছে, সসম সম্বন্ধটা কি, এই যে এ থাকলে এ কমা এ থাকতে হবে, তাহলে এই যে 1 ছিল 1, 1, এই যে 1 এর সাথে 1, 2 ছিল এই যে 2 এর সাথে 2, 3 ছিল এই যে 3 এর সাথে 3। ঠিক আছে, এইবার একটা কথা, তুমি চাইলে অন্যভাবে অন্য পদগুলোকেও জুড়তে পারো, এস 1 এর সাথে কিন্তু 2, 3 কে তুমি চাইলে জুড়তেই পারো, সেক্ষেত্রে তোমার আর কি হয়ে যাবে দেখো, তাহলে দেখো 1, 1 ছিল শুরুতে আর কি, 1, 1 ছিল, 2, 2 ছিল, 3, 3 ছিল। এবার নতুন করে তুমি কি করলে, 1 এর সাথে 2 জুড়লে, 1 এর সাথে 3 জুড়লে, 1 এর সাথে 2 জুড়েছো, 1 এর সাথে 3 জুড়েছো। ঠিক আছে, এটাও কিন্তু একটা সসম সম্বন্ধ, তুমি ব্র্যাকেট ক্লোজ করে দাও, কোনো অসুবিধা নেই, ব্র্যাকেট ক্লোজ করে দাও, এটাও কিন্তু একটা সসম সম্বন্ধ, কারণ এই যে 1, 1 আছে, 2, 2 আছে, 3, 3 আছে। তুমি চাইলে এটাকে আরো এক্সপ্যান্ড করতে পারো। এইবার আবার নতুন করে জুড়ে দাও, 2 এর সাথে 1, 2 এর সাথে 3, নতুন করে জুড়ে দাও, তাহলে কি হয়ে যাবে দেখো তো,
তাহলে নতুন করে আবার জুড়ে দিয়েছো 1,1 2,2 3,3 1,2 1,3 এইবার নতুন করে তুমি কি জুড়লে 2,1 2,3 ঠিক আছে 2,1 2,3 তুমি চাইলে 3 কেও জুড়ে দাও 1 এর সাথে 3 কে জুড়ে দাও 2 এর সাথে 3 কে জুড়ে দাও 1 এর সাথে 3 কে জুড়ে দাও 2 এর সাথে তাহলে 3,1 3,2 এই যে আমি তিনটে সম্বন্ধ মোট তোমাদের লিখে দেখালাম এরা তিনজনেই কিন্তু সসম সম্বন্ধ তোমরা পরীক্ষার সময় যে কোনো একটা লিখবে তোমরা যে কোনো একটা লিখে জমা দেবে স্কুলে যখন অ্যাক্টিভিটি টাস্ক জমা দেবে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটা লিখে জমা দেবে কিন্তু সেক্ষেত্রে তোমাকে খেয়াল রাখতে হবে মিনিমাম এই তিনটে পদ যেন অবশ্যই থাকে কারণ সসম শর্ত আমি এই যে পাশে তোমাদের লিখে দেখিয়েছি এ কমা এ থাকতেই হবে তবেই কিন্তু সেটা সসম সম্বন্ধ হবে তোমরা এই যে আমি এখানে তিনটে সেট লিখে দেখালাম তোমরা তোমাদের মতো করে নিজের পছন্দ মতো যে কোনোটা লিখতে পারো কিন্তু সেক্ষেত্রে এই তিনটে যেন অবশ্যই থাকে এই তিনটে ক্রমিক জোড় নাহলে কিন্তু ওটা সসম সম্বন্ধ হবে না ঠিক আছে এবার আমরা 3 নাম্বার ম্যাথটা দেখব যদি কোনো চিত্রণ এফ such that q to q যেখানে q হচ্ছে মূলদ সংখ্যা তাই না মূলদ সংখ্যা q হচ্ছে মূলদ সংখ্যার সেট তো আমরা আগে জেনে নিই মূলদ সংখ্যা কি মূলদ সংখ্যার সেট আমরা আগে জেনে নিই তাহলে মূলদ সংখ্যাটা কি মূলদ সংখ্যা মানে হলো যাদেরকে আমরা p বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো তাই না তাহলে p বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে শুধু প্রকাশ করলেই হলো না যেখানে এই যে কিউ ইজ নট ইকুয়াল টু 0 হবে এবং পি কিউ এর গসাগু 1 হতে হবে অর্থাৎ একটু আগে বলেছিলাম গসাগু 1 কখন হয় কোন একটা অঙ্কে বললাম গসাগু কখন হয় পি ও কিউ পরস্পর মৌলিক ঠিক আছে তো এই শর্তে কোনো একটা ভগ্নাংশ মূলদ সংখ্যা হয় পি বাই কিউ একটা ভগ্নাংশ মূলদ সংখ্যা ঠিক আছে তো এই মূলদ সংখ্যার একটা চিত্রণ বলেছে এফ কিভাবে সংজ্ঞাত fx ইকুয়াল টু 2x প্লাস 5 দ্বারা এবার তোমাকে প্রমাণ করতে বলেছে এই যে fx 2x প্লাস 5 দ্বারা সংজ্ঞাত এই f চিত্রণটা নাকি বাইজেক্টিভ কখন হয় কোন একটা চিত্রণ যখন এক এবং উপরিচিত্রণ হয় ঠিক আছে যখন কোন একটা চিত্রণ এক এবং উপরিচিত্রণ হবে তখন সেটাকে আমরা বাইজেক্টিভ বলবো যখন কোন একটা চিত্রণ এক এবং উপরিচিত্রণ হবে তখন আমরা তাকে বাইজেক্টিভ বলবো ঠিক আছে এইবার আমি প্রথমে এক প্রমাণ করি তারপর উপরিচিত্রণ প্রমাণ করব প্রথমে আমি এক প্রমাণে আসি কিভাবে আমরা এক প্রমাণ করব দেখো কিভাবে আমরা এক প্রমাণ করব দেখো আমি মনে করি x1, x2 belongs to q
x1, x2 belongs to q এবং x1 is not equal to x2। q বলতে মূলদ সংখ্যা, একটু আগেই বললাম আমরা। তাহলে x1 আর x2 হচ্ছে দুটো মূলদ সংখ্যা, অসমান, পরস্পর অসমান, ঠিক আছে, পরস্পর অসমান। দেখো তোমার কাজ হবে কি এক এক প্রমাণের জন্য এটা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য পাশে সব লিখে দিচ্ছি। এক এক প্রমাণের জন্য তোমার কাজ কি হবে বলো তো, f of x1 is not equal to f of x2 এইটা দেখানো, ঠিক আছে, f of x1 is not equal to f of x2 এইটা তোমাকে দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই যে আমরা এইমাত্র লিখলাম কি x1 is not equal to x2, এটা আমরা এইমাত্র লিখলাম। পরস্পর অসমান দুটি মূলদ সংখ্যা, আমি দেখো দুই পাশে 2 দিয়ে গুণ করছি, তাহলে বাঁ দিকেও গুণ করলাম, ডান দিকেও গুণ করলাম, ঠিক আছে। এবার দুই পাশে 5 যোগ করছি, তাহলে বাঁ দিকেও 5 যোগ করলাম, ডান দিকেও 5 যোগ করলাম, এইবার তাহলে একটা জিনিস খেয়াল করো তো, fx তোমার কাছে কি দেওয়া ছিল 2x plus 5, তাই না? তাহলে fx তোমার কাছে দেওয়া আছে 2x plus 5, এটা আমি পাশে লিখে দেখাচ্ছি তোমাদের। fx তোমার কাছে দেওয়া আছে 2x plus 5। এবার তোমরা যদি x কে x1 হিসাবে ভাবো, তাহলে এটা কি হয়ে যাবে দেখো তো, x কে কিন্তু তুমি x1 হিসাবে ভেবেছো, তাহলে 2x1 plus 5, ঠিক আছে, 2x1 plus 5। আবার তোমরা যদি x কে x2 হিসাবে ভাবো, তাহলে এটা কি হয়ে যাবে 2x2 plus 5, তাই না? এই যে x কে x2 হিসাবে ভেবেছো, তাহলে এই পাশেও x কে x2 হিসাবে ভাবো, 2x2 plus 5, তাই না? তাহলে এই যে দেখো এখানটায় যদি আমরা ভ্যালু পুট করি, তাহলে f of x1 মিডিলে ছিল ইজ নট ইকুয়াল টু সিম্বল f of x2। আমি তো এইমাত্র তোমাদের এটাই বললাম, এক এক প্রমাণের জন্য f of x1 ইজ নট ইকুয়াল টু f of x2 প্রমাণ করতে হয়। এই যে আমি প্রমাণ করে দিয়েছি, তাহলে সুতরাং f চিত্রণটি এক এক চিত্রণ, ঠিক আছে। এবার উপরিচিত্রণ কি করে প্রমাণ করব দেখো, এবার উপরিচিত্রণ প্রমাণের জন্য আমরা মনে করি উপরিচিত্রণ প্রমাণ করছি। এবার হ্যাঁ, মনে করি উপ অঞ্চলের যে কোনো একটি পদ, মনে করি উপ অঞ্চলের যে কোনো একটি পদ y এরূপ যে, মনে করি উপ অঞ্চলের যে কোনো একটি পদ y এরূপ যে y ইকুয়াল টু fx, তাহলে এবার যদি আমরা y ইকুয়াল টু fx এর ভ্যালু পুট করি, fx এর ভ্যালু কি ছিল দেখো তো, 2x plus 5, তাই না? তাহলে এখানটায় যদি আমরা ভ্যালু পুট করি y ইকুয়াল টু 2x plus 5, এখান থেকে তাহলে কি চলে আসবে 2x ইকুয়াল টু y মাইনাস 5, তাহলে এখান থেকে x ইকুয়াল টু চলে আসবে y মাইনাস 5/2, এইবার দেখ এই যে সমীকরণটা তুমি পেলে x ইকুয়াল টু y মাইনাস 5/2, এখানে তুমি y এর ভ্যালু যা ইচ্ছে তাই বসাও না কেন, এটা একটা ফ্র্যাকশন হবে। y এর ভ্যালু তুমি যা ইচ্ছে তাই বসাও না কেন, এটাকে তুমি মূলদ সংখ্যা বলতে পারো। y এর ভ্যালু তুমি যা ইচ্ছে তাই বসাও না কেন, এটাকে কিন্তু তুমি মূলদ সংখ্যা বলতে পারো। f চিত্রণটা তো মূলদ সংখ্যারই চিত্রণ ছিল,
তাহলে এক্স এর ভ্যালু আমি মূলদ সংখ্যা দিয়েই পেয়েছি, ঠিক আছে। এফ চিত্রণটা তো মূলদ সংখ্যার উপরেই চিত্রণ ছিল, তাই না? মূলদ সংখ্যার উপরেই চিত্রণ ছিল, একদম শুরুতেই বললাম অঙ্কটা। আবার ওয়াই এর যে কোনো ভ্যালুর জন্য এক্স এর ভ্যালু কিন্তু আমরা মূলদ সংখ্যাই পাচ্ছি। এই যে এটা, এখানে তুমি যা খুশি বসাও না কেন, যা খুশি ওয়াই এর ভ্যালু যা খুশি বসাও। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি উদাহরণস্বরূপ আমরা এখানে করে দেখিয়ে দিচ্ছি। উদাহরণস্বরূপ আমরা এখানে করে দেখিয়ে দিচ্ছি। দেখো, ওয়াই এর ভ্যালু মনে করো তুমি 1 বলেছো, ওয়াই এর ভ্যালু মনে করো তুমি 1 বলেছো, তাহলে এক্স কি আসবে? ওয়াই এর জায়গায় বসিয়ে দিলে 1 - 5/2, 1 - 5/2, তাহলে এক্স ইকুয়াল টু কি চলে আসবে? -4/2। যদি তুমি কাটাকাটি করো তাহলে এটা কি চলে আসবে? এটা কি চলে আসবে? তাহলে এক্স ইকুয়াল টু -2, -2। তাহলে এইবার এই -2 কে তো তুমি -2/1 হিসেবে ভাবতেই পারো, তাই না? তাহলে দেখো একটা মূলদ সংখ্যা -2/1 হিসেবে তুমি ভাবতেই পারো, ঋণাত্মক মূলদ সংখ্যা। এটা ঋণাত্মক মূলদ সংখ্যা, সে ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, মূলদ সংখ্যা তো। তার মানে আমাদের কিন্তু প্রশ্নের চিত্রণ বলেছিল মূলদ সংখ্যার চিত্রণ। ওয়াই এর ভ্যালুর জন্য এক্স এর ভ্যালু আমরা মূলদ সংখ্যা দিয়েই পাচ্ছি, ওয়াই এর ভ্যালুর জন্য এক্স এর ভ্যালু আমরা মূলদ সংখ্যা দিয়েই পাচ্ছি। তাহলে আমার যে প্রশ্নের শর্ত সেটা সিদ্ধ হয়েছে, তাহলে এটা একটা উপরিচিত প্রশ্নের শর্ত সিদ্ধ হয়েছে, তাহলে এটা একটা উপরিচিত্রণ। এটাকে আমি কিভাবে লিখবো? স্পষ্টতই ওয়াই এর সকল মানের জন্যই এক্স বিলংস টু কিউ হয়। সুতরাং এফ একটি উপরিচিত্রণ। তাহলে দেখো, একটু আগেই আমরা প্রমাণ করেছিলাম এফ এক চিত্রণ, এইমাত্র প্রমাণ করলাম এফ উপরিচিত্রণ। আর এক এবং উপরিচিত্রণ হলেই সেটাকে কি বলে বলেছি আমরা? বাইজেক্টিভ। এটাকে কি বলে বলেছি আমরা? বাইজেক্টিভ। তাহলে সুতরাং এফ একটি বাইজেক্টিভ। এই তো তোমাকে প্রমাণ করতে দিয়েছিল। এরপরে তোমাদের এই সেকশনের মডেল অ্যাক্টিভিটি টাস্কের এই সেকশনের লাস্ট কোশ্চেন 4। দুটি অপেক্ষক এফ এবং জি আর টু আর মানে হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার সেট, যথাক্রমে কিভাবে সংজ্ঞাত তোমাকে দেখো বলে দিয়েছে, এফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, আর জিএক্স হচ্ছে 2x মাইনাস 3। তোমাকে নির্ণয় করতে দিয়েছে কি? এফ অফ জি, ঠিক আছে। তো এটাকে দেখো আমি কিভাবে করব, এফ অফ জি, ঠিক আছে, এফ অফ জি, ঠিক আছে। তাহলে এবার জিএক্স এর ভ্যালু আগে পুট করব। আগে আমাকে জিএক্স এর কাজ করে নিতে হবে, তারপর এফ এর কাজ করতে হবে। আগে আমাকে জিএক্স এর কাজ করে নিতে হবে, তারপর আমাকে এফ এর কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে জিএক্স এর ভ্যালুটা পুট করবে, যে পাশে লিখে রেখেছি 2x মাইনাস 3, ঠিক আছে, 2x মাইনাস 3। এইবার দেখো, যখন এফ এক্স ছিল তখন এখানে এক্স স্কোয়ার ছিল, তাহলে এফ 2x মাইনাস 3 আছে, তাহলে এটা কি হয়ে যাবে? 2x মাইনাস 3 তার স্কোয়ার। এই যে এক্স থাকলে এক্স স্কোয়ার হয়, তাহলে 2x মাইনাস 3 থাকলে কি 2x মাইনাস 3 স্কোয়ার হবে, তাই না? তারপর হয় কি প্লাস 3x, এফ এর সাথে যখন এক্স ছিল তখন প্লাস 3x, তাহলে
এফ এর সাথে যখন 2x মাইনাস থ্রি আছে তখন কি হবে প্লাস থ্রি, এক্স এর জায়গায় বসে যাবে 2x মাইনাস থ্রি, এই যে এক্স এর জায়গায় বসে যাবে 2x মাইনাস থ্রি, 2x মাইনাস থ্রি, আর প্লাস ওয়ান তো ধ্রুবক, এই যে এখানে প্লাস ওয়ান তো ধ্রুবক, এটা ধ্রুবকের মতোই থাকবে। তাহলে এবার যদি আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তারপর এইটা ব্র্যাকেটে গুণ করলে 3 দুগুণে 6 মাইনাস 3 তিরিকে 9 প্লাস ওয়ান যেমন ছিল। তাহলে এবার এটা কি চলে আসছে দেখো 4x স্কোয়ার মাইনাস 2 টু দা 4 3 যা 12x প্লাস 3 স্কোয়ার 9 প্লাস 6x মাইনাস 9 প্লাস 1 প্লাস 9 মাইনাস 9 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এটা চলে আসলো আরো সিম্পলিফাই করে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 6x, তাহলে মাইনাস 6x প্লাস 9 যেমন ছিল, প্লাস 9 যেমন ছিল। ঠিক আছে, এটাই তোমাদের ক্লাস 12 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের সেকশন 1। এর পরের ভিডিওতে আমরা বাকি সেকশনগুলোর অঙ্কগুলো করে আপলোড করব।